টেন্স কনসেপ্ট বলছে যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রতিটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, অর্থাৎ চার ভাগ বলতে এক একটা টেন্সের চারটা করে ক্লাসিফিকেশন থাকে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনে চারে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচার সম্পর্কে আপনি যদি ভালো একটা কনসেপ্ট রাখেন, তাহলে 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন, যদি আপনার কি থাকে, টেন্স সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে। এখন এই যে আমরা টেন্সের স্ট্রাকচার গুলো যে শিখি কথার পরিবর্তনের জন্য, এই টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি জানেন? টেন্সের স্ট্রাকচার গুলো হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বা ফাইনাইট ভার্বের ব্যবহার হয়। এবং এই ভার্বের ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা ভার্বে টোটাল 5টা ফর্ম থাকে, এগুলো আমি আগেও আপনাদের বলছি। এই ফর্মগুলোকে মেনটেন করে বিভিন্ন টেন্সে আমাদের টাইমের পরিবর্তন করতে হয়। সেই ফর্মগুলোর পরিবর্তনই মূলত টেন্সের স্ট্রাকচার, আর কিছু না। হ্যাঁ, খুবই সিম্পল একটা বিষয়, বাট আমরা অনেকেই এটাকে জটিল করে ফেলি, ভাবি কি না কি জিনিস, কত কঠিন, পারবো কি পারবো না, হবে কি হবে না। কিন্তু এই টেন্স না জেনে তো ইংরেজিটা শেখা বা কথা বলাটা কল্পনা করা যায় না, শুরু করা যায় না, তাই না? তো যে জিনিসটা আমি বারবার বলতে চাচ্ছি, কথাটা বোঝেন। আমি আপনাদের পার্ট অফ স্পিচের উপর কিছু ক্লাস নিয়েছি, আপনারা জানেন, এই গ্রামার ক্লাসের ভিতরে। এবং এই পার্ট অফ স্পিচের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট গ্রামার যেটার কথা আমি মেনশন করছিলাম, সেটা হচ্ছে ভার্ব। এবং এই ভার্ব গুলোর বিভিন্ন ফর্ম থাকে, আমার কথাটা একটু বোঝেন। ভার্বের যে ফর্ম গুলো থাকে, যেমন মনে করেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় V1। ভার্বের পাস্ট ফর্ম, এটাকে বলা হয় ভার্ব 2। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে বলা হয় ভার্ব 3। এগুলো যাদের জানা নেই, এই ভার্ব সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট নেই, তারা কখনোই ইংলিশে ভালো করতে পারবে না বা কথা বলতে পারবে না। সে যেখান থেকে ইংরেজি শিখুক না কেন, যে রুলস শিখুক বা যে স্ট্রাকচারই আপনি শেখেন না কেন, আপনাকে আগে ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে গেলে, এই ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে গেলে বা ফ্লুয়েন্ট হতে গেলে, ভার্বের প্রপার নলেজ ছাড়া ইংলিশে কখনোই কথা বলা সম্ভব হয় না, বা এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করা সম্ভব হয় না। তো সবাই এবার একটু এই বিষয়টা বোঝেন। জাস্ট ওয়েট আ মিনিট, একটা মিনিট একটু ওয়েট করেন তো। ওকে। তো সবাই একটু এবার এই বিষয়টা বোঝেন যে ভার্বের যে আমার ফর্ম গুলো থাকে, এই ফর্ম গুলো টেন্সে কিভাবে ব্যবহার করতে হয়। যেমন মনে করেন, রাইট মানে লেখা, কথাটা একটু বুঝবেন। এই যে রাইট, এটা একটা ভার্ব, এর মানে লেখা। এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। পাস্ট পার্টিসিপলটা কি? রিটেন। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে রাইটিং। এই রাইট ভার্বের যে থার্ড পারসন বা V5, সেটা হচ্ছে রাইটস। প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম থাকে। এই ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিউ। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রয়িং। থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রস। আবার ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাইভিং। থার্ড পারসন ফর্ম হচ্ছে ড্রাইভস। এই যে ইট মানে খাওয়া, প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম থাকে। স্পিক মানে বলা, এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পিকিং। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে স্পিক্স। এরকম ভাবে ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট। পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইটিং। থার্ড পারসন ফর্ম ইটস। অর্থাৎ এই ভার্বের ফর্মগুলো মূলত কি? ভাই, এগুলো আমাদের কাজে লাগে কেন? কথাটাকে ভালোভাবে বোঝেন। যারা ইংলিশে একদমই দুর্বল, যারা কথা বলতে পারেন না, যারা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারেন না ভালোভাবে, একটু বোঝেন যে এই জিনিসগুলো মূলত কি, আমাদের এগুলো কেন লাগবে। আপনি
মনে করেন একটা এই যে রাইট মানে লেখা, ড্র মানে আঁকা, ড্রাইভ মানে চালানো, এগুলো যদি আপনি সেন্টেন্সে সাবজেক্টের পর ব্যবহার করেন, ফর এক্সাম্পল সাবজেক্ট কি হয়, একটা সেন্টেন্সের সাবজেক্ট আই, উই, ইউ, হি, শি, দে এগুলো হয়। এখন আপনি যদি বলেন আই রাইট, আমি লিখি, কি লিখি, একটা সেন্টেন্সে এটা মনে রাখেন, সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি বসাতে পারেন আপনার অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, তো সাবজেক্ট আর ভার্বটাকে বসানো শিখতে হয়। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রাইট আ লেটার, হি মানে সে, আমি যদি বলি হি ড্র, হি ড্রাইভ, হি ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি যে শি ড্রস আ পিকচার, সে ছবি আঁকে। আমি যদি বলি উই মানে আমরা, উই স্পিক আমরা বলি, ইন ইংলিশ আমরা ইংরেজিতে কথা বলি, উই স্পিক ইন ইংলিশ আমরা ইংরেজিতে কথা বলি। হ্যাঁ, ইট মানে খাওয়া, আমি যদি বলি যে দে ইট রাইস, এখন তারা ভাত খায়। এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এগুলো তো ইংলিশ সেন্টেন্স, বাক্য না, বাক্য কিন্তু। তাহলে এই বাক্য বা এই সেন্টেন্স গুলোর বাংলা অর্থটা কি? যে আমি চিঠি লিখি, সে ছবি আঁকে, আমরা ইংরেজি বলি, তারা ভাত খায়, তারা ভাত খায়। অর্থাৎ এই সেন্টেন্স গুলোর ভার্ব হচ্ছে রাইট, ড্রাইভ। যারা টেন্স বোঝেন তারা এটা দেখলে বুঝবেন, এই সেন্টেন্স গুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কোনো একটা কথা রেগুলার ওয়েতে হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট নিত্য নৈমিত্তিক হয় বা প্রতিদিন ঘটে থাকে, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এবং এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান প্লাস অবজেক্ট। অর্থাৎ এই যে প্রথম ভার্ব ওয়ান যেগুলো, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এগুলো দিয়ে আপনি যখন কথা বলছেন যে আমি চিঠি লিখি, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, আমরা ইংরেজি বলি বা তারা ভাত খায়, এইভাবে যখন আমি কথাগুলো ইংলিশে বলছি, এই কথাটা কিন্তু আমার একটা টাইমের কথা। অর্থাৎ কেউ একটা কাজ অ্যাজ ইউজুয়াল করে বা রেগুলার ওয়েতে করে বা প্রতিদিন করে, সেরকম একটা মিনিং দিচ্ছে। বাট ওয়েন ইউ উইল মেক আ কনভারসেশন উইথ সামওয়ান, ওয়েন ইউ উইল কমিউনিকেট উইথ আদার্স পিপল, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেন্স, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট। You cannot speak from a unstable position. So how can you change it? You can just change it by changing the correct forms of verb according to দ্য স্ট্রাকচার অফ টেন্স। অর্থাৎ মনে করেন এই ইট মানেটা কি, এই ইট শব্দটার মানে হচ্ছে খাওয়া। এটা আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম। এই খাওয়া শব্দটা দিয়ে আমি মনে করেন একটা কনভারসেশন করব, দুইজন ব্যক্তি, এ একটা মানুষ আর বি একটা মানুষ, এই দুইজন মানুষের ভিতরে একটা কথোপকথন বা একটা কনভারসেশন হচ্ছে। এ বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো। হ্যাঁ, হ্যাভ ইউ, কথাটা একটু বোঝেন, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, তুমি কি রাতে ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এটা এ বলছে বি কে, খেয়েছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। বি বলছে যে না আমি খাইনি, আই হ্যাভেন্ট বা আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। তুমি কি এখন খাবে, তুমি কি এখন খাবে। হ্যাঁ, অর্থাৎ আর ইউ ইটিং নাও, তুমি কি এখন খাচ্ছো, তুমি কি এখন খাবে। এখন বোঝালে নিয়ার ফিউচারের কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হয়। তা আমি একটু ফিউচারেই লিখি, যেমন মনে করেন উইল ইউ ইট রাইস নাও, আপনি কি এখন ভাত খাবেন। হ্যাঁ, এবার এ বলছে যে আমি তো সকালে খেয়েছিলাম, আই এট রাইস ইন দা মর্নিং, আমি তো সকালে খেয়েছিলাম, আপনি কি তাহলে এখন খাচ্ছেন। অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও। এবার বি বলছে হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। এখন এই থাক, আর অত বাড়ানোর দরকার নেই। তো দেখেন আমাদের অনেক কিছু পড়াতে হবে। মনে করেন আমি এই এ এবং বি দুইজন মানুষের ভিতরে একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করলাম, এবং এই কনভারসেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু আমার বিভিন্ন টাইমের ব্যবহার করতে হয়েছে। বিভিন্ন টাইম বলতে আমার প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ তুমি কি খেয়েছো, না আমি খাইনি। তুমি তুমি কি খাবে, আমি তো খেয়েছিলাম। তুমি কি এখন খাচ্ছো, হ্যাঁ। অর্থাৎ দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সে আমি কমনলি একটা ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। ইট মানে খাওয়া, খাওয়া কথাটাকে ব্যবহার করছি। কিন্তু এই খাওয়া কথাটাকে কতগুলো ওয়েতে ব্যবহার করলাম, আমি কোথাও লিখলাম ইটেন, কোথাও লিখলাম উইল ইট, আবার কোথাও লিখলাম ইটিং, মানে এই যে আর ইউ ইটিং, আবার কোথাও লিখলাম এ টি ই এট।
তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমরা ইংলিশে কথা বলতে পারি না, স্পিকিং করতে পারি না, প্রেজেন্টেশন দিতে পারি না, শুধুমাত্র এই জন্য আমাদের মুখে বাংলায় কথা আসে, আমরা ইংলিশে কথা বলতে চাই, বাংলায় একটা বিষয় ভাবি, ভাবা সত্ত্বেও অনেকের টেন্সের এই সমস্ত স্ট্রাকচার জানেন, জানা সত্ত্বেও আপনি যে টাইমে কথাটা প্রোভাইড করতে চাচ্ছেন ইংলিশে, ঠিক ওই টাইমটা ইনস্ট্যান্টলি আপনার মুখের ভিতরে আসে না, এজন্য আপনি ইংলিশে কথাটা বলতে পারেন না। অর্থাৎ মূলত টাইমের চেঞ্জ করতে হয়। টাইমের চেঞ্জ মানে ভার্বের ফর্মের পরিবর্তন এক একটা টেন্স মেনটেন করে। অর্থাৎ এই ইটেন, ইটিং, এট, এগুলো যদি আপনি না বোঝেন, আপনি যত রুলস শেখেন, যত স্ট্রাকচার শেখেন বা যত টেন্স শেখেন, কোনো কাজ হবে না। আগে তো ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, তারপর অন্য কিছু। ভার্বের ফর্ম যদি ভালোভাবে জানা না থাকে, তাহলে ইংলিশে কথা বলা যায় না। অর্থাৎ তাহলে এই টেন্স মূলত কি, টেন্সের যে স্ট্রাকচার আমরা পড়ি বা এই যে টেন্স, এই টেন্স জিনিসটা মূলত কি, টেন্সটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে থাকে। যেমন দেখেন এখানে সেন্টেন্স এবং টেন্স আমার দুটোই দেওয়া আছে। এখানে দেখেন লেখা আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, আই প্লে ফুটবল। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আই প্লেড ফুটবল। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, আই উইল প্লে ফুটবল। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় আছে, অবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গায় আছে। পরিবর্তনটা কোথায় হয়? কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন। এই পরিবর্তনটা কোথায় হয়? মূলত ভার্বের ফর্মের পরিবর্তনের ফলে। দেখেন কোথাও ভার্ব ওয়ান, কোথাও ভার্ব টু, কোথাও ওই উইল প্লাস ভার্ব ওয়ান, কোথাও আবার এই অ্যাম ইজ আর প্লাস আইএনজি, আবার ওয়াজ আর আইএনজি। এই জায়গাটা মূলত, এই জায়গাটার পরিবর্তনের উপর ডিপেন্ড করে আমাদের কথার বা বিভিন্ন টাইমের পরিবর্তন হয়। আমরা ইংলিশে কথা বলতে পারি না শুধুমাত্র এই কারণে, ইনস্ট্যান্টলি টাইমিংটা আমরা ধরতে পারি না, এই জন্য কথা বলতে পারি না। তো এখন এটা একটু বোঝার চেষ্টা করেন। আমি যেটা বললাম যে আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজে আসি। মনে করেন একটা সাবজেক্ট হচ্ছে হি, একটা ভার্ব হচ্ছে সাপোজ ড্রাইভ, হি ড্রাইভস। এই দুইটা ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে সে চালায়। মানুষ চালায় কি? গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার। তাহলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ, সে গাড়ি চালায়। কিন্তু আমি কি বলছি, প্র্যাকটিক্যালি ইংলিশে কথা বলতে গেলে, কমিউনিকেশন করতে গেলে বা কনভারসেশন করতে গেলে টাইমের বা সেন্সের বা থটের পরিবর্তন করতে হয়। এর জন্য আমরা টেন্স শিখি। টেন্সের 12টা স্ট্রাকচার আছে। 12টা স্ট্রাকচার সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমরা 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। একটা কথাকে 12টা ওয়েতে, 12 দিকে, 12 ভাবে নিতে পারবো বা বলতে পারবো, যেটা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য প্রয়োজন। এবং এই 12টা টেন্সের স্ট্রাকচার মূলত কি? মূলত হচ্ছে ভার্বের ফর্মেট চেঞ্জ। আমার সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। মূলত এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসে, অক্সিলারি ভার্ব মিক্সড হয়ে সেন্টেন্সের টাইমিং এর ভিন্নতাটা হয়। এটা হচ্ছে মেইন কথা। এখন একটু বোঝেন, সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি সে গাড়ি চালিয়েছিল, তখন কি হয়? হি ড্রোভ এ কার। আর এই সবগুলো সবগুলো টেন্স জানার দরকারও হয় না ইংলিশে কথা বলার জন্য। তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস আর প্রেজেন্টের পারফেক্ট। 12টার ভিতর 6টা বা 7টা জানা থাকলেও সমস্ত কথাবার্তা চালিয়ে নেওয়া যায়। তো দেখেন, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং, DRI, হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং, DRIVING, হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন আ কার। অর্থাৎ সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। পরিবর্তনটা আমার মূলত কোথায়? পরিবর্তনটা হচ্ছে মূলত ভিতরে ভার্বের ফর্মে। কোথাও ড্রাইভ বসাচ্ছি, এক একটা স্ল্যাশে কিন্তু আলাদা এক একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। কোথাও ড্রাইভ বসাচ্ছি, কোথাও ড্রোভ বসাচ্ছি, কোথাও উইল ড্রাইভ বসাচ্ছি। এভাবে এই সেন্টেন্স গুলো মূলত হয়ে থাকে এবং এগুলোর পরিবর্তন আমাদের শিখতে হবে। এবং আমাদের এই টেন্সের সাথে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে, কারণ শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স বা থটটাকে প্রকাশ করতে পারি না। এই জন্য আমাদের মডাল ভার্ব বা সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখাটাও অনেক দরকার। আহ এখন সেটা নিয়ে পরে আলোচনা করব। আমরা আগে এই জায়গাটা নিয়ে একটু দেখি বা কথা বলি। দেখেন, এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, আমার সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে। এখন সেই জায়গাটাতেও আমি আসব।
তার আগে এই সেন্টেন্স গুলো বা এই টেন্স গুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমরা যদি টেন্সের সেই ফাইলটাতে ফিরে যাই, এখানে একটু খেয়াল করেন একটা কথা লেখা আছে, আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই তিনটা ইনডিফিনিট টেন্স এতটাই ইম্পর্টেন্ট, আপনি ইমাজিন করতে পারবেন না। আপনি 9টা টেন্সকে এক পাশে রাখবেন আর এই তিনটাকে এক পাশে রাখবেন, সমান কাজ করে। এই জন্য প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার ইনডিফিনিট সম্পর্কে আমার ভালোভাবে জানতে হয়। এখন এইখানে এগুলো আপনারা পড়ে নিবেন, আমি পিডিএফ ফাইল পাঠাই দিব। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা। এখানে একটা ফাইল আছে, এখানে আপনি আগেও দেখিয়েছি যারা ফ্রি ক্লাসে ছিলেন, বাট সবাই তো সেটা পান নাই। দেখেন এখানে লেখা আছে স্টেপ অন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই যে টেবল বা ছক, এর ভিতরে দেখেন লেখা আছে স্টার্টার মানে সাবজেক্ট, অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে। একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে আই, উই, ইউ, হি, সি। এরপরে দেখেন ভার্ব আছে, যেমন প্রেজেন্ট সিম্পল বা ভার্ব ওয়ান, পাস্ট সিম্পল বা ভার্ব টু। এবার দেখা যাচ্ছে ফিউচার সিম্পল, মূলত ভার্বের ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না, প্রেজেন্ট ফর্ম মানে এই পাশের যেটা একদম এই প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত করলে কথাটা ফিউচারে চলে যায়। অর্থাৎ আমার সাবজেক্ট কিন্তু সাবজেক্টে থাকবে, আবারও বলছি অবজেক্ট অবজেক্টে থাকবে, পরিবর্তন মূলত এই ভার্বে হয়। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট এ লেটার, আমি চিঠি লিখেছিলাম। আই উইল রাইট এ লেটার, আমি চিঠি লিখবো। তাহলে দেখছেন এই যে কথার পরিবর্তনটা আমাদের শিখতে হবে। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। সো এইভাবে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয় বা প্রতিদিন হয়, সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। গতকাল একটা কাজ হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন আর নেই, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ভবিষ্যতে কোনো কাজ হবে, চলবে, খাবে, করবে, যাবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের। এখন এইভাবে সেন্টেন্স করা আছে, যেমন দেখেন আর লেখা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো এটা নিয়ে আমি পরে আলোচনা করবো, এগুলো আপনারাও জানেন। বাট এইখানে একটু দেখেন, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। তাহলে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, করেছিল, করবে। আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাবো। এখন সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। এখন দেখেন এইগুলোকে ব্যবহার করে কিভাবে ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া যায় বা স্পিকিং করা যায়, এটা আমি দেখিয়েছিলাম। আমি আজকে এটা আরেকবার একটু আপনাদেরকে দেখাই দিব, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো সবাই একটু দেখেন, আমি এইটার কথা বলছিলাম যে হয়ে গেল সেটা। হ্যাঁ, এখানে আমরা যখন ইংলিশে কথা বলতে চাই বা স্পিকিং করতে যাই, আমরা শুধু টেন্স শিখেই রেখে দিই, টেন্সের স্ট্রাকচার জানি, বাট সেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই, প্র্যাকটিক্যাল যে প্রয়োগ, এটা আমরা বুঝতে পারি না। তো এইটা বোঝার জন্য এইখানে তিনটা প্রেজেন্টেশন আছে, আমি এটা আগে দেখেছিলাম। আমরা অনেক নতুন নতুন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া শিখবো এখন থেকে। তো এইখানে এই এই প্রেজেন্টেশন গুলোর কথা আমি আপনাদেরকে বলছিলাম, একটু বোঝার ট্রাই করেন। প্রথমটা লেখা আছে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি প্রতিদিন কি কাজ করেন, আপনার প্রতিদিনের কাজকর্মগুলো কি, সেটা সম্পর্কে কিছু বলতে হবে। হ্যাঁ, এই জায়গাটা। এরপরে আছে যে স্পিক অ্যাবাউট ইউর পাস্ট অ্যাক্টিভিটিস, আপনি গতকাল কি করেছিলেন সেটা ইংলিশে বলতে হবে। এরপর ফিউচার, আপনি আগামীকাল কি করবেন সেটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে বা বলতে হবে। তো এইটা বলার জন্য প্রথমে দেখেন এখানে একটা গ্রিটিংস আছে, এরপর দেখেন কি বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতি ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। Then I brush my teeth, I wash my face and take ablution for Fajr prayer. তারপর আমি দাঁত ব্রাশ করি, ফেসটাকে ওয়াশ করি এবং উজু করি ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর আমি একটু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। দেন আই গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30 দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক,
then I take lunch at 2 p.m. আমি আমার কাজ শুরু করি এবং আমার 2টা লাঞ্চ করি। After that I come back uh, from office at 5 p.m. Then I spend some time with my family and I learn English for 1 hour. Then I take my daughter, sorry, I take my dinner at 10 p.m. Then I would go to bed for sleeping at 11 p.m. That's all about my daily activities. Thanks for patience. So এই জায়গাটাতে এই যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা এগুলো হচ্ছে ভার্বের যে ফর্ম গুলো সেখানে। এখন দেখেন এখানে একজনের স্যাম্পল একটা অ্যান্সার দেওয়া আছে, এটাকে মেনটেন করে আপনি নিজে প্রতিদিন কোন কাজগুলো করেন সেটাকে ডিসক্রাইব করার চেষ্টা করবেন। এখানে আবার দেওয়া আছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন, আর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, আপনার গতকালকে সারাদিনের কাজ কি ছিল। যেমন এখানে বলছে দেখেন আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতি ব্যক্ত করতে পেরে। I will try to say something about my yesterday activities. I will try to say something about my yesterday activities. I got up. আমি গতকালকের যে কাজকর্ম সেটা বলার চেষ্টা করছি। বলছে I got up. Get it past from got. I got up early in the morning yesterday. Then I brushed my teeth. I washed my face and took ablution for Fajr prayer. After that, I did After that, I did some exercise. Then I refreshed myself and take my breakfast. Then I got ready to go to office at 9:30 a.m. Then I started doing my work. I took lunch at 2 p.m. আমি 2টায় লাঞ্চ করেছিলাম। Then I came back from office at 5 p.m. আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। I spent some time with my family. আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। Then I went to bed for sleeping until 11 p.m. আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম। So that's all about my yesterday's activities. Thanks for patience here. অর্থাৎ এই যে brushed, got up, washed, refreshed, spent, came back, এগুলো হচ্ছে আমাদের মূলত ভার্ব। এরপর যদি আপনার কেউ বলে যে আপনি তো এখন ক্লাস করছেন, আপনি আগামীকাল সারাদিন কি করবেন, হোয়াট উইল ইউ ডু ইন ইউর ফিউচার, আপনার ফিউচার অ্যাক্টিভিটিস গুলো কি হবে, তো এই জায়গাটা আপনি বলতে পারেন যে আমরা আগামীকাল এখানে যাব, ওখানে যাব, এটা করবো, ওটা করবো। সো গুড, এখানে গুড মর্নিং বলেন বা কিছু একটা বলেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আই এম সাকিব বিফোর ইউ, আই এম রিয়েলি glad to share my feelings. I will try to say something about my tomorrow's activities. I will get up early in the morning every day and I will brush my teeth. Then I will wash my face and take ablution for Fajr prayer. After that, I do some exercise. Then I will refresh myself and take my breakfast. Then I will get ready to go to office or college at 2 p.m. Sorry, 9:30 a.m. Then I will start or I will come back doing my work. Then I will take lunch at 2 p.m. After that, I will come back from office at 5 p.m. Then I will spend some time with my family. I will learn English for 1 hour. Then I will take my dinner at 10 p.m. তাহলে এখানে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, সাবজেক্টের পরে ডিরেক্টলি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতীতে কেউ করেছিল পাস্ট ফর্ম, ভবিষ্যতে করবে, অর্থাৎ এই উইল প্লাস প্রেজেন্ট ফর্ম বসায় এই যে 3টা স্যাম্পল অ্যান্সার এখানে দেওয়া আছে, এটাকে মেনটেন করে আপনাদের নিজেদের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করে আনবেন এবং কোশ্চেন গুলো তো দেওয়া আছে, ওই কোশ্চেন গুলোর এগেইনস্টে নিজেদের মতো করে একটা কনভারসেশন করার চেষ্টা করবেন। আমার কথা কি শোনা যায়? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন। তো এই এই 3টা স্যাম্পল কনভারসেশন হয়ে যাচ্ছে বারবার, যে প্রেজেন্টেশন আছে এইটার উপর ডিপেন্ড করে নিজেদের যে
বিষয়গুলো, অর্থাৎ নিজেরা প্রতিদিন কি করেন, গতকাল কি করেছিলেন, আগামীকাল কি করবেন, এই বিষয়গুলোকে আপনি ডিসক্রাইব করবেন। অর্থাৎ একটা কথাকে সঠিকভাবে মানে এই টেন্স মেনটেন করে বিভিন্ন ওয়েতে আমাদের নিতে হবে। তো এই জায়গাটা, এখানে আমি আরেকটু কথা বলি, জাস্ট এটা কোথায় গেল সে মেইন ফাইলটা, এই যে। তো এই টেন্স মানে ইনডিফিনিট টেন্সের জায়গাটা নিয়ে আমি কি বলছিলাম, যে সাবজেক্ট কোথায় গেল, হ্যাঁ এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে বা রেগুলার হইতে হয়, সাবজেক্ট প্লাস ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম, আমরা যখন বসতেছি সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলছি, কেউ গিয়েছিল, করেছিল, লিখেছিল, নিয়েছিল, দিয়েছিল, এরকম। আর উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন একটু বোঝেন, আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সটা দেখবো, বাট ওইটা দেখার আগে আমি চাচ্ছি যে আপনারা এই যে টপিকটা আমি দিলাম, এই টপিকের উপরে স্যাম্পল যে অ্যান্সারটা আছে, ওই অ্যান্সারটাকে অ্যাভয়েড করে নিজেদের প্রতিদিনের কাজকর্মগুলোকে ডেসক্রাইব করতে হবে। গতকাল কি করেছিলেন সেটা আপনি লিখে ফেলেন একটা খাতায়, আগামীকাল কি করবেন সেটা আপনি লিখে আমার সামনে আপনার প্রেজেন্ট করতে হবে আগামীকালকের ক্লাসে। আগামী পরশুদিন আমি ক্লাস নিব, পরবর্তী ক্লাস, তো সেখানে এই বিষয়টা আমি একটু দেখবো। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখেন, এখানে আমার আরেকটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা নিয়ে আমি একটু যদি কথা বলি আপনাদের। দেখেন, আমরা ডু, ডাজ, ডিড এগুলো কিন্তু ব্যবহার করি পাস্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য। বাট এইখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডু এর ব্যবহার হয়, যেমন দেখেন সাবজেক্ট প্লাস ডু প্লাস ডিটারমিনার প্লাস কমপ্লিমেন্ট। যেমন এই কাঠামোটিতে, আচ্ছা এইটা আমি দেখবো না, এইটা আমরা একটু দেখি, খেয়াল করেন। সাবজেক্ট প্লাস ডু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এইটা আমাদের মেইনলি দরকার হয়, একটু খেয়াল করেন। আমাদের নতুন একটা স্পোকেন স্ট্রাকচার এটা। এই কাঠামোটি দ্বারা কোনো কাজকে অতিমাত্রায় জোর, চাপ, আবেগ, দরদ, নিশ্চয়তা দিয়ে বলার জন্য ব্যবহৃত হয়। যেমন আই লাভ ইউ, আমরা বলি যে আমি তোমাকে ভালোবাসি। আপনি যদি বলেন আই ডু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তো আমি তো তোমাকেই ভালোবাসি, আমি নিশ্চয়ই তোমাকে ভালোবাসি, এরকম একটা মিনিং দেয়। হি ডাজ লুক টায়ার্ড, তাকে তো ক্লান্ত দেখাচ্ছে। শি ডাজ নো মি, সে তো আমাকে চেনে। শি ডাজ লাভ হার। হ্যাঁ, ইউ ডু প্লে ক্রিকেট, ডোন্ট ইউ, তুমি ক্রিকেট খেলো, তো খেলো না। ইউ ডিড সি মি, হ্যাঁ, ইউ ডু লুক গ্লোমি, হি ডিড সে দিস, সেটাই বলেছিল, ডিডেন্ট ইট। হ্যাঁ, সো এই এই যে এক্সপ্রেশন বলি বা ফ্রেজাল ওয়ার্ড বলি বা সেন্টেন্স বলি, যাই বলি না কেন, এগুলো যদি একটু প্র্যাকটিসের ভিতরে থাকে, তাহলে দেখবেন কি যে অনেক কথা, যে এই বিষয়গুলো মেনটেন করে আমরা বাংলায় বলি, বাট ইংলিশে এসব না জানার কারণে আমরা কথা বলতে পারি না। এছাড়া দেখেন, ডু যদি সাবজেক্টে আসে তাহলে আবার আমাদের আরেকটা মিনিং দেয়। এই কাঠামোটি দ্বারা অতিমাত্রায় আবেগ, জোর, ভালোবাসা দিয়ে বলার জন্য ব্যবহৃত হয়। যেমন ডু সিট ডাউন, একটু বসো না। ডু কাম ইন, ভিতরে আসো না। ডু স্টে উইথ আস, আমাদের সাথে থাকো না। ডু টেক ইট, এটা নাও না। ডু বি কেয়ারফুল, একটু সতর্ক হও না। ডু বি কোয়াইট অফ গড সেক, হ্যাঁ, খোদার দোহাই লাগে চুপ করো। তো এইভাবে এই সেন্টেন্স গুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন এই জায়গাটা। আর যেটা বললাম, ওই প্রেজেন্টেশনটা তৈরি করবেন, ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখেন, আমি একটু যদি কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স নিয়ে আপনাদের সঙ্গে যদি একটু কথা বলি, একটু কনসেপ্ট আমি দেই, তাহলে সবগুলোকে আমরা একসঙ্গে কম্পেয়ার করতে পারবো। দেখেন, কন্টিনিউয়াস টেন্সটা কি? কন্টিনিউয়াস বলতে আমাদের চোখে বা খোলা চোখে এক কথায় যেটা আসে সেটা হচ্ছে চলমান, কথাটা একটু বুঝবেন। এই কন্টিনিউয়াস টেন্স আমাদের তিন প্রকার আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি? বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস বলে। আর ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরকম বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন কোন কাজ বর্তমানে হচ্ছে, এর স্ট্রাকচারটা কি এটা আপনারা জানেন, যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই এম গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, এরকম।
এরপর দেখেন কিছু ভার্ব আছে, এগুলোর কথা আমি বলছিলাম যে ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার। এই ভার্ব গুলো দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো বসানো যায় না। বাংলায় এই ভার্ব গুলো যে অনেক কথা কন্টিনিউয়াস প্রকাশ পেলেও ইংলিশে এটা হয় না। যেমন ফিল মানে অনুভব করা। এখন আহ আপনি বলছেন যে আমি তোমার যন্ত্রণাটা অনুভব করছি। হ্যাঁ, আই এম ফিলিং ইউর ট্রাভেল। এখন এই যে আমি তোমার যন্ত্রণা অনুভব করছি, সত্যি কি সেটা সম্ভব? অর্থাৎ করতেছি। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস টেন্স বা ভার্বের সাথে আইএনজি এটা কখন বসানো যায়? যখন কোনো কথা বা কোনো কাজ অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়। আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, মুখ দিয়ে খাচ্ছি, এগুলো হচ্ছে অ্যাকশন দেওয়া বা কাজ করা বোঝায়। হ্যাঁ, কিন্তু আমি একটা পাখি দেখছি, আই এম সিং এ বার্ড বলা যাবে না। আপনি একটা গাছের নিচে দিয়ে হেঁটে যাচ্ছেন, গাছে একটা পাখি, আপনার চোখ আপনার জায়গায়, পাখি পাখির ডালে। আপনি জাস্ট ইউ হ্যাভ টু সে দ্যাট আই সি এ বার্ড, দ্যাট উইল বি বেটার অর পারফেক্ট, নট আই এম সিং এ বার্ড। সো এইভাবে এই কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল আছে। যেমন দেখেন এটা মানে অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ড করবে। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, why are you driving a car? Will be, আচ্ছা, so you will be driving a car, সে গাড়ি চালাতে থাকবে। You were driving a car, তুমি গাড়ি চালাচ্ছিলে। You are driving a car। তো এইভাবে এই কন্টিনিউয়াস টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। আমার সাবজেক্টের পরে আমি যার ওয়াজ আর বা শ্যাল বি উইল বি থাকবে, প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমি যেটা বললাম, আমাদের সেন্টেন্স কিন্তু শুধু এইভাবে তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ, ইন্টারোগেটিভ এটা করতে হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্সের বিষয়টা কি দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন হ্যাজটা বসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম থাকে, সেক্ষেত্রে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। অর্থাৎ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, সম্পন্ন করেছি। হ্যাঁ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই, দেখেন এরপর ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। রানা হ্যাজ জয়েন্ট দ্য পার্টি, রানা পার্টিতে জয়েন করেছে। তাহলে এই এই যে বিষয়গুলো দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে জায়গাটা বা এই যে ডেভেলপমেন্টের জায়গা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ বসতেছে, পাস্ট পারফেক্টে হ্যাড বসতেছে, ফিউচারে উইল হ্যাভ। কিন্তু এই হ্যাড বা উইল হ্যাভ অর্থাৎ পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, মানে ফিউচারে যা আছে, আহ একটা মিনিট একটু ওয়েট করেন। পাস্ট পারফেক্ট টেন্সের কথা আমি যদি আগে একটু বলি, পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তেমন হয় না, আর এই ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তেমন হয় না, প্র্যাকটিক্যাল স্পিকিং এ বলেন বা রিটেন ইংলিশে বলেন। এর একটা রিজনও আছে, ফিউচার পারফেক্টের কথা ওইভাবে কোথাও ব্যবহার হয়ই না। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখেন, মানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমি যদি বলি উই হ্যাড প্লেড ক্রিকেট, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে যে আমরা ক্রিকেট খেলেছিলাম। আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন ইউ হ্যাড ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। এখন আপনি এটা বাদ দেন তো, আপনি যদি জাস্ট বলেন যে উই প্লেড ক্রিকেট, এর মানেও কিন্তু আমরা ক্রিকেট খেলেছিলাম। ইউ ওয়াচ টিভি, এর মানেও আমরা টিভি বা তুমি টিভি দেখেছিলে। অর্থাৎ অর্থাৎ আমার এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের যে কথাটা, আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করতে পারি। এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার
ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার ইংলিশে তেমন হয় না। ফিউচার পারফেক্ট টেন্সটা কেমন জানেন, একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে। হ্যাঁ, অর্থাৎ আহ ঐতিহাসিক ব্যক্তিবর্গের নাম শোনাতে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। যেমন তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে। ইউ উইল, কথাটা একটু বোঝেন, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ, কি লিখলাম যে ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। তোমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, সেরকম হয়তো শুনেছো, নাও শুনতে পারো, অর্থাৎ একটা মিশ্র প্রতিক্রিয়া এখানে থাকে। তো ফিউচার পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট এদের ব্যবহার হয় না ইংলিশটা ভালোভাবে কভার করতে গেলে বা এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে গেলে। আমি যদি একটু আলাদাভাবে দেখাই, কথাটা একটু বোঝেন। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। আরেকটা সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি একটু লিখি। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। তো এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখছি, হি ড্রাইভস এ কার, হি ড্রোপ এ কার, হি উইল ড্রাইভ এ কার, হি ইজ ড্রাইভিং এ কার, অথবা আমি যদি এটাও বলি, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। দেখেন এই যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলোতে আমি যে ভার্ব গুলো ব্যবহার করছি, ড্রাইভ, ড্রোভ, উইল ড্রাইভ, ইজ ড্রাইভিং, ওয়াজ ড্রাইভিং, বা হ্যাজ ড্রিভেন বা হ্যাজ বিন ড্রাইভিং কার সিন্স মর্নিং। এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, আমাদের একটা সেন্টেন্স কিন্তু শুধু এভাবে লিখে রাখলেই হবে না। একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। যেমন হি ড্রাইভস এ কার, এটা যদি আমি নেগেটিভ করি, আমার আমার যে ইংলিশে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এর ভিতরে 10টাতেই অক্সিলারি ভার্ব থাকে, শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যেমন দেখেন, হি ড্রাইভস এ কার, আপনি যদি নেগেটিভ করেন হি ডাজ এর ব্যবহার করতে হবে। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। হি ডিডেন্ট ড্রাইভ আ কার। হি উইল ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব আছে হি ওন, মানে উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন। হি ওন, হি ওন্ট ড্রাইভ, সে গাড়ি চালাতে থাকবে না। হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ নট ড্রাইভিং আ কার। হি ওয়াজ ড্রাইভিং আ কার, হি ওয়াজ নট ড্রাইভিং আ কার। আর ওয়াজ হি ড্রাইভিং আ কার, অর্থাৎ নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা আমাদের, আহ, একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা এটা আমাদের প্রয়োজন বা দরকার। জাস্ট একটা সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে সেটা ইন্টারোগেটিভ হয়। এখন আরেকটা বিষয় হচ্ছে কিভাবে ডাবল বেস ওয়ার্ড এর অ্যাড করা যায় একটা সেন্টেন্সের ভিতর। অর্থাৎ আমরা শুধু ইংলিশে সেন্টেন্স তৈরি করা শিখি, আমরা কোশ্চেন করতে পারি না। তো কোশ্চেন কিভাবে করা যায় এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি। এই জায়গা থেকে আপনি কিন্তু একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে সে কি গাড়ি চালায়, ইংলিশটা হচ্ছে আমার এরকম না যে ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়, ডাজ হি ড্রাইভ আ কার। এখন আমি যদি এই যে কোশ্চেনটা লিখলাম, এই কোশ্চেনটাকে বলা হয় মূলত ইয়েস নো কোশ্চেন, যে কোশ্চেনের উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেন গুলো হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আরেকটা হচ্ছে দেখেন, আমি যে আমাদের যে এই ইয়েস নো কোশ্চেনের আগে আপনি যদি ডাবল ইউএস ওয়ার্ড দেন, তাহলে ডাবল ইউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন সে কি গাড়ি চালায়, হ্যাঁ বা না। এখন আপনি যদি বলেন সে কোথায় গাড়ি চালায়, হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার, কোথায়, হোয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন চালায়, হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার।
কেন গাড়ি চালায়, হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার। এইভাবে ডাবল বেস ওয়ার্ড অ্যাড করলে সেন্টেন্স বড় হতে থাকে, সেন্টেন্স ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে আপনার অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের ভিতরে এটা দিতে হবে। আমাদের ডাবল বেস ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে এটা আমরা যেন কি দেখলাম, ডাবল বেস ওয়ার্ড দিয়ে যখন আমরা কোশ্চেন তৈরি করব, এই কোশ্চেনটাকে বলা হয় মূলত ইনফরমেটিভ কোশ্চেন। অর্থাৎ একটা ইনফরমেশন আপনাকে এই জায়গাটায় দিতে হবে, একটা কমপ্লিট ইনফরমেশন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, আমরা